সে আমার মায়াবতী পর্ব ১। রাত প্রায় ১১টা। ১৭ বছরের একটি কিশোরী পা টিপে টিপে খুবই সাবধানে একতলা বাড়ির মেন দরজা খুলে এক ছুটে বাড়িটি থেকে কিছুটা দূরে ছুটে যায়। সে ছুটে এসে নদীর ধারে দাঁড়িয়ে বড় বড় শ্বাস ফেলে, নিঃশ্বাস নিতে থাকে। কিশোরীকে দেখতে পেয়ে পাশের একটি গাছের আড়াল থেকে আরও ৩ জন কিশোরী বের হয়ে আসে। কিশোরী ৩ জনের মধ্যে একজন জিজ্ঞেস করল, তোর আসতে এত সময় লাগলো? আমরা সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে মশার ভালোবাসা উপভোগ করছি। তার কথার উত্তরে প্রথম কিশোরী অসহায় মুখ নিয়ে বলে, সৃষ্টি আর দৃষ্টি, তোরা কি করে বুঝবি আমার কষ্ট? মিষ্টি তো তোদের সাথে বের হয়ে আসতে পেরেছে। আমি যখনই বের হব তখন আপু এসে আমাকে ধরে বেঁধে নিয়ে যায় তার মাথায় তেল লাগিয়ে দেওয়ার জন্য। হায় রে বৃষ্টি, আপু কিছু বুঝতে পারেনি তো? বৃষ্টি প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে বলল, নো নেভার। আমি কোনো কাজ করি আর তা বিফলে গেছে এমন কখনো হয়নি, আর হবেও না। তার কথা শুনে ৩ জনে বাঁকা নজরে তাকায়। দৃষ্টি বৃষ্টির দিকে আর চোখে তাকিয়ে বলে, হয়েছে তোর কাজ, আমাদের জানা আছে। এবার যেটার জন্য এসেছি সেটা দ্রুত কর, বেশি রাত করা ঠিক হবে না। দৃষ্টির কথায় সহমত পোষণ করে সৃষ্টি বলে, হ্যাঁ ঠিক বলেছিস। বৃষ্টি যা গাছে উঠ। সৃষ্টির কথা শুনে বৃষ্টি শুকনো ঢোক গিলে বলল, শোন আমি তো দিনে উঠি, রাতে তোরা ওঠ। মিষ্টি বৃষ্টির কথা শুনে মিটমিটে হেসে বলল, কেন সোনা ভয় করছে বুঝি? মিষ্টির প্রশ্নে বৃষ্টির চোখ কুঁচকে বলে, বুঝছস যখন আবার বলস কেন? আমি উঠবো না। আমি নদীর ধারে দাঁড়িয়ে দেখছি কেউ আসে কি না, তোরা যা। বৃষ্টির কথা শুনে ওরা ৩ জন মিটমিটিয়ে হেসে গাছের কাছে যায়। তারা এসেছে গাছ থেকে পেয়ারা নিতে। তারা চাইলে দিনেও পারতে পারত, কিন্তু বৃষ্টির কথায় রাতে আসছে, কারণ বৃষ্টি পুরো গাছ খালি করবে বলেছে। গাছটা তাদের বাড়ির পাশের মতিন মিয়ার দোষ হলো সে বৃষ্টিকে পেয়ারা গাছ থেকে পেয়ারা না বলে নিতে, মানে এক প্রকার চুরি করতে হাতে নাতে ধরে ফেলেছে। পরে আবার সে চাচার কাছে বিচার দিয়েছে। বৃষ্টির চাচা গ্রামের চেয়ারম্যান, আর তার বাবার বাজারের কাপড়ের ব্যবসা করে। বৃষ্টির একজনই চাচা, তার বাবার আর কোনো ভাই নেই। বৃষ্টিরা 2 বোন। মিষ্টি হলো বৃষ্টির চাচাতো বোন। মিষ্টির ছোট একটা ভাই আছে, সে ক্লাস 2তে পড়ে। বৃষ্টির বোন অনার্সে ঢাকায় পড়ে। ছুটিতে সে বেড়াতে এসেছে। বৃষ্টির মা চাচি গৃহিণী। বৃষ্টি, মিষ্টি, সৃষ্টি, দৃষ্টি, তারা 4 জন বেস্টি। তারা ছোট থেকেই একসাথে। তারা এসএসসি শেষ করে ফ্রি আছে, তাই তারা পুরো গ্রাম ঘুরে বেড়ায় সারাদিন। সৃষ্টি গাছে উঠে এক এক করে পেয়ারা ছিঁড়ে নিচে ফেলে, আর মিষ্টি দৃষ্টি কুড়িয়ে নেয়। গাছে কেবল পেয়ারা ধরা শুরু হয়েছে, তাই তেমন একটা পেয়ারা নেই। যা আছে তা থেকে সৃষ্টি অনেকগুলো পেরে বৃষ্টিকে বলে, বৃষ্টি অনেক তো নিলাম, আর দরকার নেই। সৃষ্টির কথা শুনে বৃষ্টি তেতে উঠে বলে, না পুরো গাছ খালি কর, একটাও রাখবি না। শালা চান্দুর সাহস কত আমার নামে বিচার দেয়। শালাই এবার বুঝুক আমার নামে বিচার দেওয়ার ফল কেমন হয়। হ্যাঁ। বৃষ্টির কথা শুনে তারা 3 জনই দীর্ঘশ্বাস ফেলে, কারণ বৃষ্টি যখন বলেছে সব নিতে তখন আর তাকে বলে লাভ নেই। তাই তারা আবারও পেয়ারা পাড়ায় ব্যস্ত হয়। আর বৃষ্টি আশেপাশে তাকিয়ে নদীর দিকে তাকায়। তখন সে দেখতে পায় নদীর কিনারে কিছু একটা আছে যা নড়াচড়া করছে। বৃষ্টি সেটা দেখে ঘাবড়ে যায়, কারণ সে দিনে সাহসী হলেও রাতে ভীতু। তার ভূতের প্রচুর ভয়। বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বাকিদের উদ্দেশ্য করে বলে, ওই দেখ ভূত নদীর কিনারে নড়ছে, তাড়াতাড়ি এখান থেকে চল, চান্দুরে কোনো ফল বোঝানো লাগবে না। বৃষ্টির কথা শুনে ওরা 3 জন পেয়ারা নেওয়া থামিয়ে কপাল কুঁচকে বৃষ্টির কাছে আসে। বৃষ্টি ভূতের ভয় থাকলেও তাদের নেই। তারা ওর কাছে এসে দেখে আসলেই নদীর কিনারায় কিছু একটা লড়ছে। ওরা তা দেখে এগিয়ে যেতে নিলেই বৃষ্টি তড়িঘড়ি করে বলে, ওই কই যাস, বাসায় চল, নইলে ভূত আমাদের কুত করে ফেলবে। বৃষ্টির কথা শুনে মিষ্টি ওকে টেনে নিয়ে যেতে যেতে বলে, আরে ভূত বলতে কিছু নাই, চল যেয়ে দেখি কাহিনী কি, জিনিসটা কি। বৃষ্টি না যেতে চাইলেও ওরা টেনে হিঁচড়ে তাকে নিয়ে যায়। বৃষ্টি চোখ খিচে বন্ধ করে ফেলে। হুট করেই দৃষ্টি চিল্লানোতে চোখ খুলে তাকায়। দৃষ্টি চিল্লিয়ে বলে, আরে এটা তো একটা মেয়ে মানুষ, মেয়েটা তো আহত। বৃষ্টি এই কথা শুনে দ্রুত চোখ খুলে দেখে আসলে একটা মেয়ে আহত অবস্থায় খুবই কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। তারা দ্রুত মেয়েটির কাছে এগিয়ে যেয়ে তার পাশে বসে। বৃষ্টি মেয়েটির গালে এক হাত রেখে দ্রুত মেয়েটিকে জিজ্ঞেস করে,
এই যে আপু, কে তুমি? আর এখানে কি করছো? তোমার এরকম অবস্থা হলো কি করে? বৃষ্টির এতগুলো প্রশ্নের উত্তর দিতে পারে না মেয়েটি। সে কেবল কাঁপা কাঁপা গলায় বলল, আমার নাম ইফতি। সে এইটুকু বলেই চোখ বন্ধ করে ফেলে। বৃষ্টিরা ঘাবড়ে যায়। তারা প্রথম এরকম অবস্থায় কোনো মানুষকে দেখতে পেয়েছে। সৃষ্টি চোখ বড় বড় করে বলে, আল্লাহ, চোখ তো বন্ধ করে ফেললো। দেখ তো নিঃশ্বাস চলছে নাকি? সৃষ্টির কথায় বৃষ্টি দ্রুত তার নিঃশ্বাস পরখ করে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। তারা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মিষ্টি চিন্তিত মুখ করে বলে, কিন্তু আমরা এবার কি করব? মিষ্টির কথায় মেয়েটির দিকে তাকিয়ে বলে, এত রাতে তাকে আমরা অন্য কোথাও নিতে পারবো না, আর আমরা তার পরিচয়ও জানি না। তাকে আমাদের বাড়িতে নিয়ে চল। বৃষ্টির কথায় তারা সম্মতি জানায়। তারা 4 জন মিলে ইফতি নামের মেয়েটিকে নিয়ে তাদের বাসার দিকে হাঁটা দেয়। পেয়ারা নিয়ে ভাবার সময় তাদের হয়ে ওঠে না। তারা চলে যেতেই নদীর ওপারের থাকা লোকগুলোর একজন বাকিদের ধমক দিয়ে বলা শুরু করলো, তোরা কোনো কাজের না। তোদের ভুলের জন্য মেয়েটা বেঁচে গেল। বস আমাদের ছাড়বে না। যদি জানতে পারে মেয়েটিকে আমরা মারতে পারিনি। লোকটি সিদ্ধান্ত নেয় সে তার বসকে মিথ্যে বলবে। সত্য বললে তার বস তাকে শেষ করে ফেলবে। সে তার চেলাপেলাদের ধমকে তাই বলতে শিখিয়ে দেয়। তারা সেখান থেকে ভীতু মনে চলে যায়। বৃষ্টিদের বাড়ি 1 তলা। তাতে 7টি রুম রয়েছে। 2 রুমে তার মা বাবা এবং চাচা চাচি থাকে। 1 রুমে সে থাকে। তার বড় বোন ছুটিতে আসলে তার সাথেই থাকে। আরেকটি রুমে মিষ্টি আর তার ছোট ভাই থাকে। বাকি রুমগুলো ফাঁকা রয়েছে। আত্মীয়রা আসলে তারা থাকে। তার চাচা চেয়ারম্যান হওয়ার ঢাকায় থেকে কোনো লোক আসলে তাদের বাড়িতে থাকে। তাই রুমগুলো ফাঁকা রাখা হয়েছে। বৃষ্টিরা মেয়েটিকে নিয়ে বাড়িতে ঢুকতেই দেখতে পায় সোফায় বৃষ্টির বড় বোন নদী বসে আছে। বৃষ্টি রুম থেকে বের হতেই সে ঘুম থেকে জেগে উঠেছিল। নদী বৃষ্টিদের দেখে কিছু বলার আগে তার চোখ পড়ে ওদের 4 জনে ধরে থাকা মেয়েটিকে। মেয়েটিকে আহত অবস্থায় ওদের ধরে থাকতে দেখে নদী অবাক হয়ে বলে, কে এই মেয়ে? আর তোরা ওকে এভাবে কোথায় থেকে নিয়ে আসলি? নদীর কথার আওয়াজে এতক্ষণে বাড়ির বাকিরা তাদের রুম থেকে বের হয়ে আসে। তারাও নদীর প্রশ্নের উত্তরের অপেক্ষায় ওদের 4 জনের দিকে তাকিয়ে আছে। ওরা 4 জন মেয়েটিকে সোফায় শুইয়ে দেয়। বৃষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে নিচু গলায় বলল, এই আপুকে আমরা নদীর ধারে আহত অবস্থায় পেয়েছি। উনি কিছু বলার আগেই জ্ঞান হারিয়েছে। বৃষ্টি থামতেই মিষ্টিও তার মতো মাথা নিচু করে বলল, সে শুধু তার নাম বলেছে। তার নাম ইফতি। এত রাতে বৃষ্টিদের নদীর ধারে যাওয়ার কথা শুনে বৃষ্টির মা তো তাকে বকতে যেও আর কিছু বলে না মেয়েটির জন্য। বৃষ্টির চাচা চিন্তিত মুখ নিয়ে বললেন, তোমরা ওকে এখানে নিয়ে এসে ভালোই কাজ করেছ। মেয়েটি তো আহত, তবে আঘাত তো গভীর বলে মনে হচ্ছে না। আর এই সময়ে কোনো ডাক্তারও তো নেই। আপাতত ওর আঘাত পাওয়া জায়গা পরিষ্কার করে দাও। সকাল হতে আমি লোক পাঠাবো ডাক্তার নিয়ে আসতে। বৃষ্টির চাচার কথাই বৃষ্টির মা চাচি ইফতিকে ধরে বৃষ্টির রুমে নিয়ে যায়। তাদের পিছু পিছু বৃষ্টিরাও যায়। নদীও তাদের সাথে যায়। বৃষ্টির বাবা আর চাচা তাদের ঘরে চলে যান। ইফতি নদীর বয়সী, তাই তাকে নদীর জামা পরিয়ে দেয় বৃষ্টির চাচি। বৃষ্টির আম্মু ইফতির আঘাতের জায়গা পরিষ্কার করে দিয়ে চলে যায়। বৃষ্টিরা ইফতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এর মধ্যে ইফতির জ্ঞান ফিরে। সে চোখ পিটপিট করে তার আশেপাশে তাকায়। সে দেখে 5টি মুখ তার দিকে উৎসুক চোখে তাকিয়ে আছে। সে ধীর গলায় কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, আমি কোথায়? তার কথার জবাবে নদী তার দিকে তাকিয়ে থেকেই বলে, তোমাকে আমার বোনেরা নদীর ধারে আহত অবস্থায় পেয়েছে। তুমি আমাদের বাড়িতে আছো। নদীর জবাব শুনে ইফতি কিছু সময় তাদের দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে ফেলে। ইফতিকে পুনরায় চোখ বন্ধ করতে দেখে বৃষ্টি দ্রুত বলে, আপুই, সে তো আবারও চোখ বন্ধ করে ফেলল। নদী বিছানা থেকে উঠে বৃষ্টির প্রশ্নের জবাবে বলে, ওর শরীর এখন দুর্বল, তাই ঘুমিয়ে পড়েছে। আমি এই রুমে থাকছি। বিষ্টু, তুই মিষ্টির রুমে যা, ঘুমো। আর সৃষ্টি, দৃষ্টি, তোরা তোদের বাড়ি যা। তোদের সব কয়টাকে কালকে দেখছি। নদীর কথায় ওরা চুপচাপ বের হয়ে আসে, কারণ এখন কিছু বললে নদী ওদের কাঁচা চিবিয়ে খাবে। ঢাকার অভিজাত্য একটি বাড়ি, আহমেদ ভিলার হল রুমে সোফার এক পাশে বসে আছে একজন মহিলা। নিজের চোখের জল ফেলে যাচ্ছে। তার পাশে বসে আরেকজন মহিলা বিরক্ত মুখে তাকে কান্না করতে বারণ করছে।
তাদের ডান পাশে সোফায় দুই যুবতী বসে তাদের দিকে তাকিয়ে আছে। একজন নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে, অপরজন নাক মুখ কুঁচকে তাকিয়ে আছে। বাম পাশের সোফায় দুইজন পুরুষ গম্ভীর মুখে বসে আছে। কান্নারত মহিলা এবার শব্দ করে কান্না করে ভেজা গলায় বলেন, আমার মেয়েটা কোথায় চলে গেল? এতদিন হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ আসলো না। আমার মেয়েটার হলো কি? আকাশ আর মেঘকে আমি কি বলবো? এখন তারা জানবে তাদের আদরের ছোট বোনকে পাওয়া যাচ্ছে না। মহিলার কথায় একজন পুরুষ গভীর শ্বাস ফেলে বলে, তারা তো পাগল হয়ে যাবে, তাদের আদরের বোনকে পাওয়া যাচ্ছে না শুনলে। পুলিশের কাছে গেলাম, তারা তো কোনো খোঁজ পেল না। আমরাও তো কত জায়গায় খোঁজ করলাম, কোথাও পেলাম না। না জানি আমার মেয়েটার কি হলো, কে মেয়েটাকে এভাবে নিয়ে চলে গেল। তার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমাকে একবার ফোন করে বলুক, যত টাকা চায় আমি দিব, তাও মেয়েটাকে ফিরিয়ে দিয়ে যাক। তার কথা শুনে মহিলাটি আবারও শব্দ করে কান্না করতে থাকে। সোফায় বসে থাকা পুরুষ দুইজন ইফতির বাবা আর ফুপা। কান্নারত মহিলা হলো তার মা এবং তার মাকে সান্ত্বনা দেওয়া মহিলা হলো তার ফুপু। যুবতী মেয়ে দুটি হলো তার ফুফাতো বোন ইরা ও ইলা। ইরা বড়, ইলা ছোট। তাদের ভাবনার মাঝে কলিং বেল বেজে ওঠে। ইফতির মা ইফতি এসেছে ভেবে দৌড়ে যেয়ে দরজা খুলে। দরজা খুলতেই সে স্তব্ধ হয়ে যায়।